জান আমার উপর কেন রাগ করছে, আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো, নাহলে তো আমি এখনই আসতাম। ঠিক আছে, এখন আসলে আমার আর রোজা থাকবে না। আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম, যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে। আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে। বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট 3টি লেয়ার কাজ করে। প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা, যেটা গেল 15 বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে। তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী, কিন্তু গোয়েন্দাদের প্রথম 2টি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায়। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরও 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। আসিফ নজরুল, যাকে আমরা চিনি একজন শিক্ষক হিসেবে, আবার অনেকেই জানি জুলাই বিপ্লবের হিরো হিসেবে। তিনি আবার যুক্ত ছিলেন বিএনপির রাজনীতির সাথেও। কিন্তু সেই আসিফ নজরুলকে নিয়েই একের পর এক বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যগুলো জানলে আপনি রীতিমতো চমকে উঠবেন। বেশ কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও আপলোড করে। সে ভিডিওর প্রতি উত্তরে আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মিথ্যার ও একটি লিমিট থাকা দরকার, যা তিনি সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দেখতে পাচ্ছেন না। হয়তোবা তার জবাবেই আজকে তার ইউটিউব চ্যানেলে ইলিয়াস হোসেন আরেকটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওতে আসিফ নজরুলকে নিয়ে এমন কিছু তথ্য তিনি উপস্থাপন করেছেন যে তথ্যগুলো দেখার পর আপনি রীতিমতো হয়ে যাবেন। কারণ আমরা যারা এতদিন ধরে ভারতের এজেন্ডা বা রয়ের এজেন্ট হিসেবে অন্য অন্য লোককে জানতাম, সেই লোকের মধ্যে আসিফ নজরুলও একজন। সেখানে যে তথ্যটি উঠে এসেছে সেই তথ্যটি কিন্তু এরকম যে 3 তাস খেলার মতো, কারণ আসিফ নজরুল হচ্ছেন সেই 3 তাসের এক তাস। তাই ভিডিওটি স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন মুখোশের আড়ালে কিভাবে একজন আসিফ নজরুল ভারতের র এজেন্ট বা এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। কি আছে ইলিয়াস হোসেনের সেই ভিডিওতে? আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে। বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট 3টি লেয়ার কাজ করে। প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা, যেটা গেল 15 বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে। এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। দ্বিতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা কাজ করে গোপনে। তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে। তৃতীয় লেয়ারে থাকা রয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর। এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী, কিন্তু গোয়েন্দাদের প্রথম 2টি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সবশেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায়। আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না, যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি। এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয়, কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয়। এই ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে। এসব ক্ষেত্রে যারা আওয়ামী চেতনাধারী, দুশ্চরিত্র, ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয়। অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয়। এ ধরনের এজেন্ট তৈরিতে 1 যুগ 2 যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায়, যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায়। দেখতে কিছুটা নিষ্পাপ, শ্রুতিমধুর, বাকপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয়, যা দেখে মনে হবে এরা প্রচণ্ড ভারত বিরোধী। আর এভাবে তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয়। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যে মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না? মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণঅভ্যুত্থান? আসসালামু আলাইকুম। আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে
ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকীকে রাখা যাবে না। কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকীকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে, কেন, কার জন্যে? কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন, আসিফ নজরুল গেল 4 মাস 6 মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো, তাই না? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। এর কারণ কি? নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা কারণ আছে। জি, আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না। তো আমি একটু বিনীতভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা, কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে, আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম। অনেকে প্রতিবাদ করতেন, বিদেশ থেকে অনেকে করতেন, দেশ থেকে করতেন, সবসময় আমি এটা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে। কিন্তু তখনকার যে সরকার, সেই সরকার কি এখন দেশে আছে? এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে। আরেকটা হচ্ছে, আগে আমার যে রোলটা ছিল, আমি তো সরকারে ছিলাম না, আমি এখন সরকারে। এখন আমি যদি সরকারের কোনো কাজের সমালোচনা করি, তাহলে এটা তো খুব শোভা পায় না, মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই, এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকীরা যেভাবে চালাচ্ছে, এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে, সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। যেই কারণে যারা এই বিপ্লব করেছেন, দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো দেওয়ার এখানে সুযোগ নাই। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরও 32 বছর পেছন থেকে শুরু করতে হবে। 19 জানুয়ারি 1992, 1975-এর 15 আগস্ট থেকে 1981 সাল পর্যন্ত 6 বছর ভারতীয় মগজ ধোলাইয়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফেরার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত। জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন, তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয়। এদিকে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে। 1990 সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর, কিন্তু 1991 সালের নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। 1991 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত। 1992 সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান। ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক। শুরু হয় বিভাজনের রাজনীতি। শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত, এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। নিশ্চয়ই ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছি। আসলে এত কিছু বলার কারণ, যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে। 1992 সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল। জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল, সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে, ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি।
আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত।